বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের আগস্ট মাসের পরিচর্যা। যদি তোমাদের বাগানের স্থলপদ্ম গাছে এখনো পর্যন্ত কুঁড়ির দেখা না পাওয়া যায় বা ফুল না আসে, তাহলে এই আগস্ট মাসে কোন পরিচর্যা করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, তাছাড়া এই আগস্ট মাসে কোন খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আজকের এই ভিডিওতে দেখাবো স্থলপদ্ম গাছের ডাল থেকে কত সহজে চারাগাছ তৈরি হয় এবং সেই চারাগাছ কিভাবে কোন মাটিতে প্রতিস্থাপন করতে হবে, যে মাটিতে প্রতিস্থাপন করলে খুব সহজে চারাগাছের বৃদ্ধি হবে। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, স্থলপদ্ম হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। স্থলপদ্ম যেমন জমিতে খুব ভালো হয়, ঠিক তেমনই কিন্তু টবেও এই গাছ করা যায়। স্থলপদ্ম গাছের খুব ভালো বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কয়েকটা টিপস ফলো করতে হবে, তবেই কিন্তু এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। টিপস নাম্বার 1, স্থলপদ্ম গাছ আমরা কোথায় রাখবো? স্থলপদ্ম গাছ একটা সান লাভিং প্ল্যান্ট। স্থলপদ্ম গাছ এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির জলও পাবে, আবার সূর্যালোকও পাবে। বৃষ্টির জল থেমে যাওয়ার পর যেখানে সূর্যের আলো আসবে, ঠিক সেরকম জায়গায় আমাদের স্থলপদ্ম গাছকে রাখতে হবে। বন্ধুরা, তোমরা যদি ব্যালকনিতে এই স্থলপদ্ম গাছ করতে চাও, তাহলে এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর লাগে, তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখলেও কিন্তু এই গাছে কোনো সমস্যা হবে না, যদি এই গাছের টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক থাকে, যদি মাটি সঠিকভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু বৃষ্টির জল নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। গাছের খুব ভালো বৃদ্ধি হবে বৃষ্টির জল পেলে। তো বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো ভ্যারাইটি। কত ধরনের বা কত কালারের এই স্থলপদ্ম গাছ নার্সারিতে পাওয়া যায়। তোমরা যখন নার্সারিতে স্থলপদ্ম গাছ কিনতে যাবে, তোমরা এই ভিডিও দেখে নাও। এগুলো হলো সিঙ্গেল পেটাল স্থলপদ্ম। এগুলো সারা বছর ফুল ফোটে, কখনোই এই গাছে ফুল ফোটা বন্ধ যায় না। শুধুমাত্র শীতকালের কয়েকটা দিন এই গাছ ডরমেন্সিতে থাকে, তখন এই গাছে ফুল আসে না। তাছাড়া কিন্তু এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত টানা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তাছাড়া রয়েছে সিঙ্গেল হলুদ কালারের স্থলপদ্ম, যেটা শুধুমাত্র বর্ষাকালেই ফোটে, সারা বছর কিন্তু ফোটে না। আর তাছাড়া রয়েছে থোকা ভ্যারাইটির স্থলপদ্ম। থোকা ভ্যারাইটির স্থলপদ্ম সারাদিনে 3টে কালার চেঞ্জ হয়। সকালবেলা সাদা, দুপুরবেলা হালকা গোলাপি এবং বিকালবেলা ডিপ কালারের গোলাপি হয়ে যায়। তো এই 3 কালারের ফুল যদি তোমরা একটা গাছে পেতে চাও, তাহলে এই থোকা ভ্যারাইটির স্থলপদ্মটা বসাতে পারো। তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো থোকা ভ্যারাইটির স্থলপদ্মের গাছ। তো এটাও আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছি। ডাল থেকে এই গাছের চারা তৈরি করা খুব সহজ। আমি তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো যে কিভাবে ডাল থেকে চারা গাছ তৈরি করতে হয়। তাছাড়া ডাল থেকে কিভাবে রুট এসেছে সেটাও তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এবার বলবো টিপস নাম্বার 3। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম এই গাছের পিঞ্চিং করার কথা, কিন্তু এখন বলবো এই গাছে একেবারে কিন্তু পিঞ্চিং করা আর যাবে না। এই সময় যদি তোমরা পিঞ্চিং করো, তাহলে কিন্তু ফুল পেতে তোমরা অনেকটাই লেট করে ফেলবে। ফুল কিন্তু সময় মতো আসবে না। এই ফুল যথারীতি একবার এপ্রিল মাসে ফোটে, আর একবার ফোটে দুর্গাপুজোর সময়। তো এই সময় যদি আমরা পিঞ্চিং করি, তাহলে কিন্তু আমরা আর পুজোর সময় এই গাছ থেকে ফুল পাবো না। তো এখন এই গাছে শুধুমাত্র আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া লক্ষ্য রাখতে হবে এই গাছে যেন কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম না হয়। তাছাড়া এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের সমস্যা হয়। মিলিবাগের সমস্যা হলে তোমরা কিন্তু এই গাছে একতারা পেস্টিসাইডের প্রয়োগ করবে। একতারা 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করবে প্রতি সপ্তাহে একবার। গাছে কিন্তু কোনো রকম ভাবে মিলিবাগের আক্রমণ হবে না। তাছাড়া কিন্তু ঘরোয়া উপায়ে বিভিন্ন রকম টিপস আমি দেখিয়ে থাকি জবা গাছের ভিডিওতে, তো সেগুলোও তোমরা এই গাছে প্রয়োগ করতে পারো। দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। টিপস নাম্বার 4, রিপোর্টিং। বন্ধুরা, এই সময় তোমরা কিন্তু তোমাদের স্থলপদ্ম গাছের রিপোর্টিং করতে পারো। এটা কিন্তু খুব আদর্শ সময়। যদি তোমরা ফেব্রুয়ারি মাসে এই স্থলপদ্ম গাছের রিপোর্টিং না করে থাকো, তাহলে এই সময় তোমরা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছের রিপোর্টিং করে ফেলো। আমি ফেব্রুয়ারি মাসে এই গাছের রিপোর্টিং দেখিয়েছিলাম। এই গাছের কিভাবে রিপোর্টিং করতে হয় দেখিয়েছিলাম। তো তোমরা যদি না সেই ভিডিও দেখে থাকো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো, তাহলে কিভাবে রিপোর্টিং করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, সেই ভিডিও আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের গাছের রিপোর্টিং করতে পারবে। যদি তোমাদের স্থলপদ্ম গাছ ছোট টবে থাকে, তাহলে ছোট টব থেকে বড় টবে তোমরা কিন্তু ট্রান্সফার করে দাও এই সময়। তবে আমি বলবো সব সময় ফেব্রুয়ারি মাসে এই সমস্ত গাছের রিপোর্টিং করার কথা।
কথা। তার কারণ এখন যদি তোমরা রিপোর্টিং করো তাহলে কিন্তু তোমরা রুট বল ভাঙতে পারবে না। রুট বল ভাঙলে কিন্তু অনেক সময় বর্ষার বৃষ্টির জল পেয়ে টবের মাটিতে ফাঙ্গাস লেগে যায়, যার ফলে বড় গাছ কিন্তু অনেক সময় ডাইব্যাক লেগে মারা যায়। তো তোমরা যদি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করো তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। তবে রুট বল না ভেঙে তোমরা কিন্তু খুব সহজেই রিপোর্টিং করে ফেলতে পারো। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 5। এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে চারা গাছ কিনতে পাওয়া যায়, তোমরা নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। তবে তোমরা কিন্তু আমার মতো এইভাবে নতুন চারা গাছও তৈরি করে নিতে পারো। দেখো, আমি এখানে একটা ছোট্ট ডাল 1 মাস আগে কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম, কত সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে। তো তোমরা রুটগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরকম ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে। দেখো, এটা একটা ট্রান্সপারেন্ট বোতল, এর মধ্যেও আমি একটা হাইব্রিড ভ্যারাইটির থোকা ভ্যারাইটির প্রতিস্থাপন করে রেখেছিলাম একটা ডাল। তো এর মধ্যে দেখো, এটা একটা হাইব্রিড ভ্যারাইটি থোকা ভ্যারাইটি এবং এটা একটা সিঙ্গেল ভ্যারাইটি। তো দুটো ডাল আমি এখানে প্রতিস্থাপন করে রেখেছিলাম। তবে আজকের আমি একটা গাছ তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো যে কত সুন্দর একটা ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করা যায় স্থলপদ্ম গাছের। যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ থেকে না থাকে, অথবা যদি পাশে কোথাও থেকে থাকে, কোথাও যদি দেখতে পাও, সেখান থেকে একটা ডাল সংগ্রহ করো এবং তোমরা সেই ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করে ফেলো। তো কোকোপিটের মধ্যে আমি শুধুমাত্র কাটিং এড পাউডার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে প্রতিস্থাপন করে দিয়েছিলাম 1 মাস আগে। তো খুব সুন্দর কিন্তু চারা গাছ তৈরি হয়ে গেছে। এবার আসি বন্ধুরা, এই গাছের প্রতিস্থাপন কিভাবে করব। তোমরা যদি নতুন চারা গাছ এই সময় কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কি ধরনের মাটি তৈরি করবে সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি মাটি। তো যতটা তোমরা মাটি নেবে ঠিক ততটাই কিন্তু আমি এখানে কম্পোস্ট নিয়েছি। মাটিটা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ঝুরঝুরে মাটি নিয়েছি, এখানে কোনো ডেলা মাটি নেই। এবং ততটাই নিয়েছি আমি এখানে গোবর সার। তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। এবং তার সাথে আমি নিয়ে নেব এখানে 2 মুঠো পরিমাণ কোকোপিট। বন্ধুরা, কোকোপিটের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ধানের খোসা ইউজ করতে পারো। যে কোনো একটা কিন্তু অবশ্যই নিতে হবে। তবে বালি নেওয়ার প্রয়োজন নেই, বালি আমি খুব একটা মেশাই না। তো তোমরা যদি তোমাদের মাটি এঁটেল মাটি হয় তাহলে তোমরা এখানে 2 মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি কিন্তু মিশিয়ে নিতে পারো। এবং এর সাথে আমি নিয়ে নেব 1 মুঠো পরিমাণ নিমখোল। বর্ষাকালে নিমখোল অবশ্যই মেশাতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা 6 ইঞ্চি একটা প্যারালাল মাটির টব। তো তোমরা এখানে কিন্তু একটা প্লাস্টিকের টবও ইউজ করতে পারো। হাতের কাছে যে টব থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এবার বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এই গাছটা আমি এই যে গ্লাসের মধ্যে থেকে কিন্তু বার করব এবং তারপর গাছটাকে আমি প্রতিস্থাপন করব। মিডিয়াটা সম্পূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিডিয়াটা দেখো, এই যে মিডিয়া তৈরি করেছি, এই মিডিয়ার মধ্যে জল প্রয়োগ করলেই কিন্তু জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো টবের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে তৈরি করে নেবে, এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। এবার দেখো, যে ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে থেকে আমি গাছটাকে বের করে নিলাম, কোকোপিট সহ কিন্তু বেরিয়ে চলে এলো এবং কতটা পরিমাণ রুট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। তো এইভাবে যদি তোমরা নতুন চারা গাছ তৈরি করতে চাও তো শুধুমাত্র কোকোপিটের মধ্যে কাটিং এড পাউডার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে প্রতিস্থাপন করে দাও এবং মিডিয়াটা সবসময় যেন ভিজে থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবে। রোদ্দুরে রাখবে না, তাহলে দেখবে 1 মাসের মধ্যে নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। তো দেখো, একটা টবের মধ্যে খুব ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি এবং তার উপরে কিছুটা মিডিয়া ভরে নিলাম এবং সামান্য পরিমাণ মাটি দিয়ে গাছটাকে আমি ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিচ্ছি। তো তোমরা যদি এই সময় নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে আনো তাহলে ঠিক এই পদ্ধতিতে এইভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করো। প্রথমে ছোট টবে দাও, তারপর গাছ যখন ধীরে ধীরে বড় হবে গাছকে বড় টবে প্রতিস্থাপন করো। একেবারেই কখনো বড় টবে প্রতিস্থাপন করতে যাবে না, তাহলে কিন্তু মাটিতে অতিরিক্ত জল জমবে, ধীরে ধীরে রুট খারাপ হয়ে যাবে। যতই তোমরা গাছে পরিচর্যা করো না কেন গাছকে কিন্তু বাঁচাতে পারবে না, গাছ ডাইব্যাক হয়ে যাবে, ধীরে ধীরে গাছ মারা যাবে। তাই প্রথমে ছোট টবে গাছ প্রতিস্থাপন করতে হয়। ছোট টবে গাছ প্রতিস্থাপন করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। এভাবে চেপে চেপে মাটিটাকে ভরতে হবে, কখনো যেন গ্যাপ না থেকে থাকে। কিনারা বরাবর খুব ভালোভাবে যে গ্যাপ তৈরি হয়েছিল আমি কিন্তু মিডিয়া ভরে দিয়েছি এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা লক্ষ্য করো জলটা নিচের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু প্রথমেই লক্ষ্য করতে হবে বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে তোমাদের লক্ষ্য করতে হবে যে জলটা যেটা দিচ্ছ সেটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জলটা জমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না, তাহলে তোমাদেরকে কিন্তু আবার গাছটাকে তুলে নতুন করে ড্রেনেজ হোল ভালোভাবে তৈরি করে রিপোর্ট করতে হবে। সেই জন্যই বলছি প্রথম থেকে ড্রেনেজ হোলটা ভালোভাবে তৈরি করে গাছ প্রতিস্থাপন করবে, গাছ নিয়ে কোনো সমস্যা হবে না। যে কোনো গাছ টবে প্রতিস্থাপন করার সময় এই দুটো জিনিস লক্ষ্য রাখবে, মাটি যেন ঝুরঝুরে মাটি হয় এবং টবের ড্রেনেজ ব্যবস্থাটা যেন সঠিক হয়, তাহলে কোনো গাছ কখনো মারা যায় না।
গাছ প্রতিস্থাপন করার পর দুদিনের জন্য সেমিসিডের মধ্যে রাখবো, একেবারে রোদ্দুরে দেবো না এবং সরাসরি বৃষ্টির জলের মধ্যেও রাখবো না, তাহলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে। এবং এই যে পাশের গাছটা দেখছো, এটা আমি কয়েকদিন পর রিপোর্ট করব। তো এবার আসি বন্ধুরা, আমাদের বাগানে যে পুরনো গাছ রয়েছে, যে গাছের তোমরা ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছো অথবা 1 মাস আগে রিপোর্ট করেছো, সেই গাছে তোমরা কি খাবার প্রয়োগ করবে। রিপোর্ট করার 1 মাস পর অথবা 15 থেকে 20 দিন পর গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যায়। তো প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে, নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে টবের মাটিটা খুশে নিতে হবে। রুট কিন্তু অনেকটাই বাউন্ড হয়ে গেছে, আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছিলাম, তা সত্ত্বেও দেখো কতটা পরিমাণে রুট বেরিয়ে গেছে। প্রত্যেক মাসে খাবার প্রয়োগ করি এবং এইভাবে উপরের দিকের কিছুটা রুট আমি কিন্তু কেটে ফেলে দিই। তো সব সময় তো বড় গাছ রিপোর্ট করা সম্ভব হয় না, তো এইভাবে কিছুটা উপর থেকে কিছুটা রুট কেটে ফেলে দিতে হবে এবং সেই জায়গায় খাবার প্রয়োগ করতে হবে। তো দেখো বেশ কিছুটা রুট আমি এখান থেকে খুশে নিচ্ছি এবং রুটগুলো কেটে যাচ্ছে। তো চিন্তা করার কোনো কারণেই রুট কেটে যাবে, আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। স্থলপদ্ম গাছের রুট কিন্তু খুব তাড়াতাড়ি বিস্তার করে। তো বন্ধুরা, এখানে যে রুটগুলো কেটে গেছে সেগুলো আমি হাতের সাহায্যে কিন্তু এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো চিন্তা করতে হবে না, দুদিনের মধ্যে কিন্তু আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। এগুলো যেহেতু ওপরের দিকের ফিডার রুট, তাই চিন্তা করার কারণ নেই। কিন্তু তোমরা যদি গাছ রিপোর্ট করো তাহলে এই সময় কিন্তু নিচের দিকের রুট কাটবে না। নিচের দিকের রুট হলো আসল রুট। নিচের দিকের রুট কাটলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটা ডাইব্যাক হয়ে মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই নিচের দিকের রুট কাটবে না, উপরের দিকের রুট এইভাবে ছোট ছোট টুকরো টুকরো রুট কেটে যায়, কোনো অসুবিধা নেই, আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। দেখো আমি কিন্তু মাটিটা খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং একটা গ্যাপ তৈরি করলাম কিনারা বরাবর, কারণ এখানে আমাকে খাবার প্রয়োগ করতে হবে। আগস্ট মাসে যে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই খাবারই আজ আমি আমার গাছে প্রয়োগ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিয়েছি এবং এই জায়গায় আমি খাবারটা প্রয়োগ করব। তো কি খাবার প্রয়োগ করব সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো এখানে মোট আমি 6 ধরনের খাবার নিয়েছি। তো কি কি খাবার নিয়েছি সেটাই তোমাদের এবার প্রথমে আমি দেখিয়ে দেব। এর সঙ্গে কিন্তু আমি আরো একটা খাবার মেশাবো, তো সেটা একটু পরে দেখাবো। প্রথমে যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো নিমখোল। বন্ধুরা, নিমখোল এই সময় টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে। গাছ প্রতিস্থাপন করার সময় আমি মাটির সঙ্গে মিশিয়ে দিক তোমাদের দেখিয়েছি, তাছাড়া খাবারের সঙ্গেও কিন্তু নিমখোল মেশাতে হবে। এরপর নিয়েছি আমি লেদার মিল, 2 চামচ, নিমখোল 2 চামচ, চা পাতা নিয়েছি ফ্রেশ চা পাতা, সেটাও নিয়েছি 2 চামচ, ডিমের খোসার গুঁড়ো নিয়েছি 2 চামচ এবং এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসার গুঁড়ো। এটা নিয়েছি আমি এখানে 5 চামচ পরিমাণ। যেহেতু বড় টব 12 ইঞ্চি টব, সেই কারণে খাবারটাও কিন্তু বেশি। আর মাঝখানে যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সিউইড গ্র্যানুয়েলস। বন্ধুরা, তোমাদের কাছে যদি সিউইড গ্র্যানুয়েলস লিকুইড আকারে থাকে সেক্ষেত্রে তোমরা 1 লিটার জলে 5 ml গুলে গাছের মাটিতে প্রয়োগ করবে। যদি গাছের পাতায় স্প্রে করতে চাও তাহলে কিন্তু 1 লিটার জলে 2 ml গুলে গাছের পাতায় স্প্রে করবে। তাছাড়া নিয়েছি আমি এখানে গোবর সার। তো 4 থেকে 5 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি, কারণ টবের সাইজ বড় সেই কারণে। তো বন্ধুরা, এখানে যে যে খাবারগুলো আমি নিয়েছি যার মধ্যে রয়েছে নিমখোল। টবের মাটিতে এই সময় প্রচন্ড পরিমাণে ব্যাকটেরিয়া, পোকামাকড়, কেঁচো, পিঁপড়ে, কেন্ন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তাছাড়া নিমাটোডের সমস্যা হয়, যেটা খুবই ক্ষতিকারক, গাছের মৃত্যুর কারণ হতে পারে। সে কারণে নিমখোল প্রত্যেক মাসে আমাদেরকে প্রয়োগ করতে হবে, একবার হলেও প্রয়োগ করতেই হবে। এছাড়া নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োর মধ্যে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, যেটা আমাদের গাছে কুঁড়ি আনতে সাহায্য করবে, গাছের কুঁড়িগুলোকে গাছের ডালে ধরে রাখতে সাহায্য করবে। ক্যালসিয়ামের অভাবে গাছের কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। এছাড়া ফসফেট রয়েছে, যেটা গাছের শিকড়ের বৃদ্ধির জন্য খুব ভালোভাবে কাজ করবে। তাছাড়া যেটা নিয়েছি কলার খোসার গুঁড়ো। বন্ধুরা, কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে কলার খোসাকে শুকনো করে টুকরো টুকরো করেও কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো। তাছাড়া এখানে তোমরা 2 চামচ পরিমাণ বায়ো পটাশ প্রয়োগ করতে পারো। গাছের টবের সাইজ অনুযায়ী কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে কিন্তু খাবারের পরিমাণ কমিয়ে নিতে হবে, 1 চামচ করে খাবার প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ খাবারটা মিশিয়ে প্রয়োগ করে দিলাম এবং গাছের মাটিতে জল প্রয়োগ করলাম। জল যদি তোমাদের টবের মাটি ভেজে ভেজে থাকে তাহলে জল কম প্রয়োগ করবে, যদি টবের মাটি শুকনো থাকে জল বেশি পরিমাণ প্রয়োগ করবে। তবে টবের মাটি হালকা শুকনো থাকলে তবেই কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করতে ভালো হয়। বন্ধুরা, আগস্ট মাসে এই খাবার প্রয়োগ করো। তাছাড়া 15 দিন অন্তর অন্তর তোমরা কিন্তু যে কোনো পিজিআর গাছের পাতায় স্প্রে করতে পারো। মিরাকুলান, বুস্টার 2 যে কোনো পিজিআর গাছের পাতায় স্প্রে করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আগস্ট মাসের স্থলপদ্ম গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।